স্ক্রিন দেখতে পাচ্ছ? নো স্যার। ইয়েস স্যার। দেখতে পাচ্ছি। আচ্ছা, কবিতা বলতে আমরা বুঝি শব্দের সমাহার। শব্দগুলো একটু সাজানো থাকবে, একটু তাল থাকবে শব্দে, এবং শব্দগুলোর মধ্যে ছন্দ থাকবে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা ম্যাক্সিমাম কবিতার ক্ষেত্রেই আমরা দেখি, কবিতার প্রত্যেক চরণের শেষে মিল থাকে, মিল শব্দ থাকে। যেমন ধরো যে ছেলে, গেলে, পেলে, এই ধরনের মিলিয়ে মিলিয়ে ছন্দ আনা হয়। এগুলোই মূলত কবিতা। তো আজকে আমরা শুরু করব কাজী নজরুল ইসলামের আমি সাগর পাড়ি দেব কবিতা। তোমাদের মধ্য হতে কেউ একজন হচ্ছে যে প্রথম স্তবকটুকু পড়ো, 89 পৃষ্ঠা, এটা একটু পড়ো। স্যার আমি করি। কে বলছো? রাহিল? ইয়েস স্যার। হ্যাঁ, প্লিজ শুরু করো। আমি সাগর পাড়ি দিব, কাজী নজরুল ইসলাম। আমি সাগর পাড়ি দেব, আমি সওদাগর। সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর। আমার ঘাটে সওদা নিয়ে যাব সবার ঘাটে, চলবে আমার বেচা কেনা বিশ্ব জোড়া হাটে। ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে, ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে। সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার, আমার তরি বোঝাই করে দেবে উপহার। দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা, শুক্তি দেবে মুক্তামালা আমারে নজরানা। চারপাশে মোর গাংচিলেরা করবে এসে ভিড়, হাতছানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর। ভেরি গুড। এরপর আরেকজন পরের পেজের বাকিটুকু পড়ো। স্যার পড়বো। কে বলছো? নওরিন। নরিন, হ্যাঁ নরিন শুরু করো। আসবে হাঙ্গর কুমির তিমি, তিমি কেন করে তার ভয়, বলবো ওরে ভয় পায় যে সে যে ছেলেই নয়। সপ্তসাগর রাজ্য আমার, আমি বণিক বীর, খাজনা যুগের রাজ্যে আমার হাজার নদীর নীর। ভয় করি না তোদের দুটো দন্ত নখর দেখে, জলদস্যু তোদের তারে পাহারা গেলাম রেখে। সিন্ধু গাজী মাল্লা মাঝি নৌসেনা ওই জেলে, বর্ষা দিয়ে বিদ্ভেদ তারা রাজ্যে আমার এলে। দেশে দেশে দেয়াল ঘাটা রাখবো না কোটা আর, বন্যা এনে ভাঙ্গ দেবে বিভেদ করবো একাকার। আমার দেশে থাকলে সুধা তাদের দেশে নেব, তাদের দেশে সুধা এনে আমার দেশে দেব। বলবো মাকে ভয় কি গো মা, বাণিজ্যকে যাই, সেই মনি মা দেবে এনে তোর ঘরে যা নাই। দুঃখিনী তুই তাই তো মা এর দুঃখ গুজাব আজ, জগৎ জুড়ে সুখ পোড়াবো ডাকবো মা এর লাজ। লাল জহরত পান্না চুরি মুক্তামালা আনি, আমি হব রাজার কুমার, মা হবে রাজরানী। গুড গুড। আচ্ছা, আমি সাগর পাড়ি দেব, আমি সওদাগর। দেখো, আমরা যখন কবিতা পড়ি আমরা একটু বিরাম চিহ্নগুলো মাথায় রেখে তারপর পড়বো। অর্থাৎ কোথায় কমা হচ্ছে সেখানে হালকা একটু বিশ্রাম দিতে হবে, কোথায় দাড়ি হচ্ছে সেখানে পূর্ণ বিশ্রাম, এরকম করে পড়তে হবে। আচ্ছা, আমি সাগর পাড়ি দেব, আমি সওদাগর। সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর। মধুকর পূর্বে হচ্ছে যে সওদাগরদের এই যে ডিঙি নৌকা বা সাম্পান নৌকা বা নৌকার বিভিন্ন ধরনের নাম হতো। ঠিক আছে, সুন্দর সুন্দর, অনেক সুন্দর সুন্দর নাম হতো। তো বিখ্যাত একটা, এরকমই একটা বিখ্যাত নাম, সেটা হচ্ছে মধুকর। মধুকর নৌকার নাম। সপ্ত মধুকর মানে বোঝানো হচ্ছে যে 7টা নৌকার কথা। সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর। আচ্ছা, তোমরা কি কেউ বেহুলা লক্ষিন্দরের নাম শুনেছো? নো স্যার। নো স্যার। আচ্ছা, এটা আমাদের পৌরাণিক কাহিনী, মানে
লোকাল যারা আছে তাদের মুখে মুখে প্রচলিত যে বেহুলা লক্ষিন্দর ওদের বাবা, লক্ষিন্দরের বাবা ছিল একজন সওদাগর, চাঁদ ছিল তার নাম, চাঁদ সওদাগর বলা হতো। তার ছিল এরকম 7টা বাণিজ্য নৌকা বা বাণিজ্য তরী। তো এই এবং এই যে পৌরাণিক গল্পটা, এটার সাথে হচ্ছে যে আহ সাপের দেবী মনসার একটা রিলেশন আছে। যে মনসাকে স্বর্গ থেকে পৃথিবীতে পাঠিয়ে দেয়া হয় এবং বলা হয় যে তুমি যদি এই চাঁদ সওদাগরের পূজা পাও কখনো, তাহলেই তুমি আবার দেবতাদের রাজ্যে ফিরে আসতে পারবে এবং দেবতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। কিন্তু এরপরে মনসা অনেক চেষ্টা করে। চাঁদ সওদাগর ছিল শিবের পূজারী এবং চাঁদ সওদাগর হচ্ছে তার 7টা ছেলে ছিল এবং একে একে করে সবগুলো ছেলেকে সাপে কাটে। কিন্তু তারপরও চাঁদ সওদাগর এই মনসার পূজা করতে অস্বীকৃতি জানায় এবং সবার শেষ ছেলে, 7 নম্বর ছেলে যে ছিল, সে হচ্ছে লক্ষিন্দর। লক্ষিন্দরের সাথে বেহুলার বিয়ে হয় এবং লক্ষিন্দরকেও বাসরাতে সাপে কাটে। কিন্তু এবার হলো কি, এবার বেহুলা লক্ষিন্দরকে কলার ভেলায় নিয়ে বিভিন্ন জায়গায় ভেসে ভেসে চলে গেল অমরাবতীতে, অর্থাৎ স্বর্গে, যেখানে মনসা থাকে এবং মনসার সাথে তর্ক বিতর্ক করে অনেকভাবে কথাবার্তা বলে সন্তুষ্ট করে তারপর হচ্ছে যে তার স্বামীর প্রাণ ফিরিয়ে আনে এবং একসময় দেখা গেল চাঁদ সওদাগরও মনসার পূজা দেয় এবং এইভাবে মনসা তার স্বর্গে অধিষ্ঠিত হয়। তো এই গল্পটা বলার কারণ, এই যে চাঁদ সওদাগরের যেই 7টা বাণিজ্য নৌকা বাণিজ্য করতে যখনই বের হতো, এই 7টা নৌকা নিয়ে বের হতো। এরকম আমরা বিভিন্ন জায়গায় এই 7 নৌকার কথা পাই, যে সবাই এগুলোকে উপমা হিসেবে ব্যবহার করে অথবা উদাহরণ হিসেবে ব্যবহার করে। ঠিক একইভাবে কাজী নজরুল ইসলাম এখানে সেই সপ্ত মধুকরের কথাই বলেছে। আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে, চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে। কি বলছে? এই যে আমার কাছে যে জিনিসগুলো আছে সেগুলো আমি অন্যজনের কাছে বিক্রি করব এবং অন্যজনের কাছে যে জিনিসগুলো আছে যেটা আমার কাছে নেই সেটা আমার কাছে নিয়ে আসব। বিশ্বজোড়া অর্থাৎ বিশ্ব জুড়ে, পুরো বিশ্বব্যাপিয়া যেই হাট, সেইখানে সে বেচা কেনা করবে সেটা বলছে। এখানে কবি বুঝাতে চেয়েছেন যে আসলে আমার কাছে যা আছে তা যেন আমার কাছে সীমাবদ্ধ না থাকে এবং অন্যের কাছে যা আছে আমি যেন সেটা নির্দ্বিধায় গ্রহণ করতে পারি এবং আমার ভিতর যেন কোনো ধরনের ইগো না থাকে, আত্ম অহংকার না থাকে, যে আমি কেন, আমার কাছে তো এটা আছে, আমি কেন আরেকজনের জিনিস নেব, আমি কেন তার সাথে আমারটা শেয়ার করব। ঠিক আছে, এই জিনিসটা বারবার কবি বুঝাতে চেয়েছেন। ময়ূরপঙ্খী বজ্রা আমার, লাল বাউটা তুলে, ঢেউয়ের দোলায় মরাল সম, চলবে দুলে দুলে। এইখানে উপমা ব্যবহার করা হচ্ছে। উপমা বলতে কি বুঝো তোমরা? উপমা কি জিনিস? নো স্যার। উপমা হচ্ছে যখন তুমি একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তুলনা করলে সেটা তখন হয়ে গেল উপমা। যেমন আমি বললাম যে তার হাত ফুলের মতো নরম, এই যে ফুলের সাথে তুলনা করা হলো, এটা হচ্ছে উপমা। ফুলটা হচ্ছে এখানে উপমা। অথবা সে আহ তার বাহু দুটি লাউয়ের মতো, অর্থাৎ তার বাহুকে আমি লাউয়ের সাথে তুলনা করলাম, এইগুলো হচ্ছে উপমা। আবার অনেক ধরনের উপমা হতে পারে, যেমন আহ কালো কেশের মতো রাত্রি নেমে এলো। দেখো, রাতও কালো, চুলও কালো, কালো কেশ। তো এই ক্ষেত্রে কালো কেশ উপমা হিসেবে ব্যবহার করা হচ্ছে। এগুলো পরবর্তী ক্লাসে যখন উঠবে দেখবে উপমার প্রচুর ব্যবহার, একটার সাথে আরেকটা রিলেট করে সুন্দর সুন্দর উপমা কবিরা ব্যবহার করেন। আচ্ছা, ময়ূরপঙ্খী বজ্রা আমার, লাল বাউটা তুলে। ময়ূরপঙ্খী বজ্রা, এই বজ্রাও এক ধরনের নৌকা। বজ্রাটা কেমন? ময়ূরপঙ্খী। এই বজ্রার ক্ষেত্রে আমরা দেখতে পাই সাধারণত একটা মাথা হচ্ছে ময়ূরের মাথার মতো থাকে, এই কারণে এটাকে বলা হয় ময়ূরপঙ্খী।
লাল বাউটা অর্থাৎ লাল পাল, বাউটা মানে পাল, লাল বাউটা তুলে ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে। মরাল মানে হচ্ছে হাঁস, হংস, সেটাকে মরাল বলা হয়, মরাল মরালি অর্থাৎ হংস হংসী। আচ্ছা, ঢেউয়ের দোলায় মরাল সম, সম মানে হচ্ছে মতো, একই রকম, মরাল সম। আবার আমি যদি একটা উদাহরণ দেই, তার চুলগুলো নদীর ঢেউয়ের সম উঠছে বা দুলছে। সম, সম বলতে মতো বুঝায়। তো ঢেউয়ের দোলায় মরাল সম অর্থাৎ হাঁসের মতো চলবে দুলে দুলে। নৌকা যেমন দুলে দুলে চলে, সেটাকে হাঁসের দুলে দুলে চলার সাথে তুলনা করা হচ্ছে। এই তুলনা করার বিষয়টাকেই আমরা বলি উপমার ব্যবহার। বুঝতে পেরেছো? ইয়েস Yes, স্যার। sir. সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার, আমার তরি বোঝাই করে দেবে উপহার। সিন্ধু অর্থাৎ সাগর আমার বন্ধু হয়ে রতন মানিক, রতন অর্থাৎ রত্ন, জেমস, মানিক সেটাও এক ধরনের রত্ন পাথর, তার আমার তরি, তরি মানে নৌকা, আমার তরি বোঝাই করে অর্থাৎ তরি ভরে, তরিতে লোড করবে, বোঝাই করে দেবে উপহার। দেখো এখানে কিন্তু মানুষের সাথে মানুষের ব্যবসা বাণিজ্য বা লেনদেনের কথা কিন্তু বলা হচ্ছে না। কিসের কথা বলা হচ্ছে? এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাকৃতিক উপাদান, ধন সম্পত্তি বা এই ধরনের জিনিস, ঠিক আছে, এই প্রাকৃতিক উপাদানের সাথেই তুলনা করা হচ্ছে। সেগুলোর যেই বৃত্ত বৈভব, নৈসর্গিক যেই সৌন্দর্য এবং প্রকৃতির কাছে যত ধরনের এই ধন সম্পত্তি আছে, আসলে মানুষের থেকে তার পরিমাণ কিন্তু বেশি এবং তার মূল্যও বেশি, তার সাথে এর কোনো তুলনাই হয় না। এই জন্য কবি এই সদটা কার সাথে করার কথা বলছেন? বলছেন এই প্রকৃতির সাথে। এই যে আশেপাশে যে প্রাকৃতিক উপাদান, এই পৃথিবীতে যত ধরনের প্রাকৃতিক উপাদান আছে তার সাথে লেনদেনের কথা বলছেন। অর্থাৎ প্রকৃতি আমাকে কিছু দিবে, আমিও প্রকৃতিকে কিছু দিব। আমরা প্রকৃতি নষ্ট করব না। এই যে গাছপালা কেটে এত বাড়িঘর তৈরি হচ্ছে, এতে কিন্তু পরিবেশের ক্ষতি হচ্ছে। আমরা চেষ্টা করব যেন অকারণে গাছপালা না কাটা হয়, এবং একটা দেশের মিনিমাম 25% হচ্ছে বনাঞ্চল থাকা থাকা লাগে, বন থাকতে হয়। অথচ বাংলাদেশে সেটা পরিমাণ খুবই কম, হয়তো 11% কি 16% হবে, বা আরো কম হতে পারে। তো দেখো এই বন যদি কমে যায়, অক্সিজেনের পরিমাণ কমে যাবে, বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে, পশু পাখি যারা আছে এই এগুলো কিন্তু প্রাকৃতিক সম্পদ, এগুলোর পরিমাণও কমে যাবে। তো আমরা এগুলোর প্রতি খেয়াল রাখবো। আমরা দেখবো যে আমাদের কারণে এগুলোর যেন ক্ষতি না হয়, তাদের থেকে আমরা নিব এবং তাদেরকে আমরা কিছু দেওয়ার চেষ্টা করব। দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা, শক্তি দেবে মুক্তামালা আমারে নজরানা। থানা বলতে এখানে বোঝানো হয়েছে আস্তানা, ঠিক আছে। কবি বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এই যে শব্দগুলো, এই শব্দগুলোকে ছোট করে নিতে পারে, শব্দ চেঞ্জ করে নিতে পারে, শব্দের অর্থ পরিবর্তন করে নিতে পারে তার কবিতার ছন্দ ঠিক রাখতে। তো এই আস্তানাকে ছোট করে থানা লিখেছে। দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা, শুক্তি দেবে মুক্তামালা আমারে নজরানা। শুক্তি অর্থ ঝিনুক, দেবে মুক্তামালা আমারে নজরানা, নজরানা মানে হচ্ছে উপহার দেবে। চারপাশে মোর গাংচিলেরা করবে এসে ভিড়, হাতছানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর। এইখানে এই যে কবি পাড়ি দিচ্ছে বিভিন্ন সাগর থেকে সাগর তার নৌকায়, এবং এই ক্ষেত্রে উনি কি কি দেখছেন এবং কিভাবে এই প্রাকৃতিক উপাদানগুলোকে তার এই যাত্রার সাথে সম্পৃক্ত করছেন,
সেটাকেই তুলে ধরা হয়েছে। আসবে হাঙর কুমির তিমি কে করে তাই ভয়, তাই মানে হচ্ছে তাকে, ঠিক আছে। এটাও ওই কাব্যে ব্যবহারের ক্ষেত্রে, কবিতায় ব্যবহারের ক্ষেত্রে তাকে শব্দটাকে একটু ছোট করে নেওয়া হয়েছে। আমরা যেই কবিতাগুলো পড়ি এই কবিতার ছন্দ মিলাতে কিন্তু অনেক ধরনের শব্দের কথা চিন্তা করতে হয়, তালের কথা চিন্তা করতে হয়, লয়ের কথা চিন্তা করতে হয়, অর্থাৎ গতিটা কেমন, আমাদের পড়তে কি ভালো লাগছে নাকি পড়তে ভালো লাগছে না, সেটার কথা চিন্তা করা হয়। তো আমরা হয়তো পড়ে মনে করছি যে এই কবিতাটা লেখা খুবই সোজা, আসলে লিখতে গেলে বোঝা যায় যে এই যে তাল ছন্দ সব মিল রেখে কবি কিভাবে লিখলেন, এটা দিস ইজ ভেরি টাফ, খুবই কঠিন। তো যখন তোমরা ক্লাস 8 বা ক্লাস 9-এ উঠবে তখন তোমাদের একটা চ্যাপ্টারে থাকবে ছন্দের উপর, তখন ওই সময় তোমরা বুঝতে পারবে আসলে ছন্দগুলো কিভাবে বানানো হচ্ছে এবং কিভাবে কবিতা লেখা হচ্ছে। তো ওই ছন্দ মিলানোর ক্ষেত্রে অনেক সময় কবি এই শব্দগুলোকে পরিবর্তন করে নেন, যেমন তাকে শব্দটাকে পরিবর্তন করে লিখলো তাই। আসবে হাঙর কুমির তিমি কে করে তাই ভয়, অর্থাৎ কে করে তাকে ভয় বা কে করে তাদেরকে ভয়, বলবো ওরে ভয় পায় যে এ সে ছেলেই নয়। অর্থাৎ কবি বলছেন ওদেরকে, আরে যদি আমি ভয় পাই, ভয় পাবে এরকম ছেলে আমি না। এটাই বলছে যে এ সে ছেলেই নয়, অর্থাৎ আমি সেই ছেলেই না। সপ্ত সাগর রাজ্য আমার, বা আমি বণিক বীর, খাজনা যোগায় রাজ্যে আমার হাজার নদীর নীর। দেখো সেই একই প্রাকৃতিক উপাদানের কথা তুলে ধরা হচ্ছে। অর্থাৎ যে লিখেছেন তিনি নিজেকে সপ্ত সাগরের, সপ্ত সাগরকে নিজের রাজ্য হিসেবে কল্পনা করছেন এবং তিনি নিজেকে বণিক, বণিক অর্থ সওদাগর, অর্থাৎ যিনি বাণিজ্য করে বেড়ান, নিজেকে বণিক বীর হিসেবে কল্পনা করছেন এবং খাজনা যোগায় কে রাজ্যে আমার হাজার নদীর নীর, অর্থাৎ রাজ্যে যে হাজার হাজার নদ নদী আছে, নীর অর্থ পানি, সেই পানিটা খাজনা যোগায়। খাজনা মানে কি, প্রজারা রাজাকে যে তাদের আয়ের একটা বিশেষ অংশ রাজকোষে জমা করে, রাজাকে প্রদান করে রাজ্যের উন্নতির জন্য। আমরা বর্তমান সময় যেটাকে রাজস্ব বলি অথবা ভেট অথবা ট্যাক্স বলি যেটাকে, ঠিক আছে, সেই খাজনা। খাজনা নদী, নদী কিভাবে খাজনা দেয়, নদীর পানি কিভাবে খাজনা দেয়, এই যে নদীতে এত মাছ ঘুরে বেড়াচ্ছে, শামুক রয়েছে, আরো অনেক জিনিস রয়েছে, যেমন নদীর পলি মাটিও আছে। এই পলি মাটি আমাদের ফসল উৎপাদনের জন্য অনেক ভালো, এতে খনিজ পদার্থ আছে, হ্যাঁ, সারের যোগান দেয়। তারপর নদীর পানির নিচে বালি রয়েছে, যেটা ড্রেজিং করে তুলে হচ্ছে যে এই বালিটাই ব্যবহার করা হয় আমাদের বিভিন্ন বিল্ডিং তৈরির ক্ষেত্রে, ঠিক আছে। তো এইভাবে এই উপাদানগুলো সরবরাহের মাধ্যমে এই নদীর নীর অর্থাৎ নদীর পানি আমাদের খাজনার যোগান দেয়, অর্থাৎ ওই কবির যিনি নিজেকে সপ্ত সাগরের রাজা হিসেবে চিন্তা করছেন তার খাজনার যোগান দেয়। ভয় করি না তোদের দুটো দন্ত নখর দেখে, অর্থাৎ তোদের এই এই দাঁত নখ, দন্ত মানে দাঁত, নখর মানে নখ, তোদের এই দাঁত নখ দেখে আমি ভয় করি না। জলদস্যু তোদের তোরে পাহারা গেলাম রেখে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই যে সাগর, সাগরে যে জলদস্যু আছে তাদেরকে আমি তোদের জন্য পাহারায় রেখে গেলাম, অর্থাৎ তোরা আমার কোনো ক্ষতিই করতে পারবি না। জলদস্যু হচ্ছে যারা এই সাগরে সাগরে দস্যুবৃত্তি করে বেড়ায়, অর্থাৎ ডাকাতি করে বেড়ায়, অর্থাৎ সাগরে কোনো বাণিজ্যিক নৌকা দেখলেই সেখানে হামলা করে সব লুটপাট করে, এরাই হচ্ছে আসলে জলদস্যু। সিন্ধু গাজী মাল্লা মাঝি নৌ সেনা ওই জেলে। সিন্ধু গাজী, সিন্ধু গাজী মানে কি, সিন্ধু শব্দের অর্থ সাগর এবং গাজী শব্দের অর্থ বীর, বীর শক্তিশালী। তো সিন্ধু গাজী অর্থাৎ সাগরের বীর, মাল্লা মাঝি অর্থাৎ এই যে মাঝি মাল্লারা আছে তাদেরকে সাগরের বীর হিসেবে বলা হচ্ছে। নৌসেনা ওই জেলে, নদীর যে সেনা আছে
এই যে জেলেরাই হচ্ছে এই নদীর সেনাবাহিনী, অর্থাৎ নৌবাহিনী আর কি, নৌসেনা। এদেরকে রেখে গেল এই জলদস্যুরা যাতে এখানে দস্যুবৃত্তি করতে না পারে, সেই জন্য বর্ষা দিয়ে বিধবে তারা রাজ্যে আমার এলে, অর্থাৎ এই এরা যদি কোনো কারণে জলদস্যুরা যদি রাজ্যের ধারে কাছে আসার চেষ্টা করে, এই বর্ষা দিয়ে বিদ্ধ করবে তাদেরকে। বিধবে মানে একদম গেথে দিবে, সেটাই বলা হচ্ছে, বর্ষা দিয়ে বিধবে তারা রাজ্যে আমার এলে। বর্ষা এক ধরনের অস্ত্র, যার মাথাটা একদম সুচালু থাকে, তিন কোণা থাকে। দেশে দেশে দেয়াল গাঁথা রাখবো না কো আর, বন্যা এনে ভাঙবো বিভেদ, করবো একাকার। অর্থাৎ এখানে বলা হচ্ছে দেশে দেশে দেয়াল গাঁথা রাখবো না কো আর, অর্থাৎ এই যে দেশে দেশে আমাদের যে বর্ডার আছে, অর্থাৎ দেশের সীমানা আছে, সীমান্ত আছে, সেইখানে কিন্তু একটা সীমানা নির্ধারণ করা থাকে, দেয়াল গাঁথা থাকে, অর্থাৎ দেয়াল দিয়ে দুইটা দেশকে ভাগ করা হয়। তো কবি বলছেন যে এরকম দেশে দেশে দেয়াল কেন থাকবে, এক দেশের মানুষ অন্য দেশে অনায়াসে যাতায়াত করতে পারবে, তাদেরকে কেন দেয়াল পার করতে হবে? সেটাই বলছেন যে দেশে দেশে দেয়াল গাঁথা রাখবো না কো আর, বন্যা এনে ভাঙবো বিভেদ, করবো একাকার। অর্থাৎ এই যে বিভেদ গুলো আছে, ভেদভাব, এটা কবি বন্যা এনে একাকার করে দিবে, ভেঙে দিবে, কোনো সীমানা থাকবে না, পুরা পৃথিবীটাই একটা দেশ হবে, সেটাই বলছেন কবি। আমার দেশে থাকলে সুধা তাদের দেশে নেব, সুধা মানে অমৃত। আসলে এখানে যে ধন সম্পত্তি অথবা ভান্ডারের কথা বলা হচ্ছে, সেটাকে সুধা হিসেবে চিন্তা করা হচ্ছে। আমার দেশে থাকলে সুধা তাদের দেশে নেব। সুধা শব্দ অর্থ অমৃত। অমৃত এমন একটা তরল পদার্থ যেটা খেলে মানুষের সব রোগ শোক দূর হয়ে যায় এবং মানুষ চিরঞ্জীব হয়ে যায়, অর্থাৎ অমর হয়ে যায়। মানুষকে আর মৃত্যু, জরা জীর্ণতা ছুঁইতে পারে না, সেই জিনিসটাকে বলা হয় সুধা বা অমৃত। আমার দেশে থাকলে সুধা তাদের দেশে নেব, তাদের দেশের সুধা এনে আমার দেশে দেব। অর্থাৎ এক দেশের সাথে আরেক দেশের এই যে ভালো ভালো জিনিসগুলো, এখানে প্রকৃত অর্থে সুধার কথা বলা হয়নি, এখানে বলা হচ্ছে ভালো জিনিসের কথা। ওর দেশে যে ভালো জিনিস সেটা আমার দেশে আনবো, আমার দেশের ভালো জিনিস তাদের সাথে শেয়ার করব। বলবো মাকে, ভয় কি গো মা, বাণিজ্যেতে যাই, সেই মণিমা দেব এনে তোর ঘরে জানাই। অর্থাৎ মা তোমার ভয় কি, আমি বাণিজ্যে যাচ্ছি, তোমার ঘরে যেই মণি মুক্তা রত্ন যেটা নাই সেটা আমি ওখান থেকে এনে দেব। দুঃখিনী তুই, তাই তো মায়ে দুঃখ ঘুচাবো আজ, জগৎ জুড়ে সুখ করাবো, ঢাকবো মায়ে লাজ। দুঃখিনী তুই, অর্থাৎ মায়ের কথা বলছে। মায়ের যে এই জরা জীর্ণতা, দৈন্যতা, এই দুঃখ, মাঝে এরকম গরিব হয়ে পড়ে আছে, তার ধন সম্পত্তির অভাব, জিনিসপত্র কিছুই নাই, তো এই কারণে মায়ের দুঃখ। এই দুঃখিনী তুই, তাই তো মায়ে দুঃখ ঘুচাবো আজ। দুঃখ মানে দুঃখ, দুঃখ ঘুচাবো অর্থাৎ দুঃখ ঘুচিয়ে দেব, মানে হচ্ছে দুঃখ দূর করে দেব। জগৎ জুড়ে সুখ কুড়াবো, ঢাকবো মায়ের লাজ। মায়ের যে লাজ অর্থাৎ লজ্জা, এই যে আহ দুঃখ, তার যে এই ধন সম্পত্তি না থাকার কারণে দৈন্য দশা, সেটাকে ঘুচাবে, সেটাকে ঢেকে দেবে সুখ দিয়ে। লাল জহরত পান্না চুনি, জহরত মানেও ওই রত্নই বোঝানো হচ্ছে, পান্না চুনি, চুনি হচ্ছে লাল রঙের এক ধরনের পাথর, আর পান্না হয় সবুজ রঙের, মুক্তা সাদা রঙের হয়, মাঝে মাঝে গোলাপি রঙের মুক্তাও দেখা যায়। মুক্তামালা আনি, আমি হব রাজার কুমার, মা হবে রাজরানী। কি বলা হচ্ছে যে বাইরের যত ভালো জিনিস আমরা এই যে বাণিজ্য করে নিয়ে আসব এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করব। এই দেশকে মা হিসেবে কল্পনা করা হচ্ছে এবং মাকে বলা হচ্ছে যে আমি বাণিজ্য করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করব এবং মা হবে রাজরানী, অর্থনীতি সমৃদ্ধ হবে, এই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে। এই কবিতা বুঝতে কি তোমাদের কোনো সমস্যা হয়েছে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে না আমাকে জানো। স্যার। আচ্ছা। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো কোনো প্রশ্ন থাকলে।
আচ্ছা, প্রশ্ন নেই, বুঝে লিখি। আমি সাগর পাড়ি দেব, কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তার নিচে লেখো। আচ্ছা, কি বুঝা গেল সেটা তো আমি আহ, ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম। তো তোমরা চেষ্টা করবা যে নেক্সট দিন 4-5 লাইন কিছু একটা লিখে নিয়ে আসতে। এই যে প্রত্যেকটা শূন্যস্থান আছে, ফাঁকা ঘর আছে, সেগুলো আর কি। এটা থাকবে তোমাদের পরের দিনের টাস্ক। আমি যে কাউকে জিজ্ঞেস করবো তোমরা মুখে মুখে বলবে, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। আচ্ছা, জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি, এই জিনিসটাও আমি কবিতায় বলে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে জীবনের সাথে আমরা এটার একটা সম্পর্ক বা মিল খুঁজে পেতে পারি। এটাও লিখে নিয়ে আসবা। আচ্ছা, মিল শব্দ খুঁজি। মিল শব্দ কি? অর্থাৎ এই যে কবিতার লাস্টে যে শব্দগুলো থাকে এগুলোর মধ্যে মিল থাকে, একটা চরণের সাথে আরেকটা চরণের মিল থাকে। যেমন এই আমি যদি বলি সওদাগর মধুকর, ঘাটে ঘাটে দুলে দুলে, এগুলো হচ্ছে মিল শব্দ। তো এরকম মিল শব্দ তোমরা একটু বলো তো আমাকে। ঘাটের মিল শব্দ কি? স্যার হাট। খাট, পাট, চাট, হাট, হাট, স্যার হাট। কাঠ, মাঠ। ওরে বাবা, এতগুলো! হাট। বাহ। আচ্ছা, তোমাদের কি স্কুলে এগুলো আগেই পড়ানো হয়ে গেছে? ইয়েস স্যার। স্যার, আমার স্কুলে আরো 106 পৃষ্ঠা 106 পৃষ্ঠা? পড়ানো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমাদের কার স্কুলে কোন পর্যন্ত পড়ানো হয়েছে একটু আমাকে বলো তো। আমাদের স্কুলে এক এক করে বলো, কার স্কুলে কোন পর্যন্ত পড়ানো হয়েছে। স্যার আমাদের স্কুলে পৃষ্ঠা 104 পর্যন্ত পড়ানো হয়েছে। স্যার স্যার আমাদের আমাদের এখানে স্যার 106। 98 পৃষ্ঠা বই আছে স্যার। আমি স্কুল জানি তো স্যার, এই কদিন পড়া জানি না। আচ্ছা আচ্ছা, কি আরেকজন বলো। স্যার 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 আমাদের আমাদের স্কুলে 98 পৃষ্ঠা পর্যন্ত পড়ানো হয়েছে। আচ্ছা আর স্যার আবার এখানে 100 পর্যন্ত পড়ানো হয়েছে। আচ্ছা, মোটামুটি চিন্তা করলে বাঁচতে দাও পর্যন্ত সবার স্কুলে কমপ্লিট। তো এই পর্যন্ত হচ্ছে, আমি একটু টেনে পড়াবো তোমাদেরকে, বুঝতে অসুবিধা হলে আমাকে বলো। এখানে আমি বেশি সময় নষ্ট করব না, তাহলে হচ্ছে যে তোমরা নতুন টপিকে আগাতে পারবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দ্রুত এই পার্টটা শেষ করে ফেলি। আহ, কেনা। বেচা। না না, মিল শব্দ বলতে হবে। আচ্ছা স্যার। কেনা, চেনা হতে পারে। চেনা, 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 চেনা। হ্যাঁ, রত হ্যাঁ, রতন। পতন। রতন, পতন। রতন, রতন, মতন। দোলা, তোলা। তোলা। গোলা, তোলা, গোলা, দেয়াল, তোলা, গোলা। দেয়াল। স্যার বলো বলো, কি ওই, বলছিল? খেয়াল, খেয়াল, শেয়াল। শেয়াল। হ্যাঁ, শেয়াল। আচ্ছা, এবার আমি খেয়াল, একটা শব্দ খেয়াল। দিই। শক্তি। স্যার মুক্তি। স্যার মুক্তি। আর মুক্তি, মুক্তি। মুক্তি, শক্তি, ভক্তি। আচ্ছা, বিভেদ। বিভেদ বলো। চেষ্টা করতে হবে, সব ধরনের শব্দের চেষ্টা করতে হবে, শুধু বইয়ের গুলো পড়লে হবে না। বিভেদ, ছেদ, ভেদ, মেদ, ঠিক আছে? এরকম চিন্তা করতে হবে। যখন এগুলো চিন্তা করবে তোমার শব্দ ভান্ডার আরো উন্নত হবে, শব্দ ভান্ডারে শব্দ বাড়বে। আচ্ছা, আশা করি তোমরা এগুলো পারবে। পরের কবিতায় চলে যাই, আমার বাড়ি, পল্লী কবি জসীমউদ্দিনের লেখা। আচ্ছা,
আগের কবিতা যারা পড়েছিলে তারা বাদে একজন এটা পড়ো। আমার বাড়ি। আমার বাড়ি লিখেছেন জসীমউদ্দিন। আমার বাড়ি যাইও ঢোক, করতে দিব ফিরে, জলপান যে করতে দিব শালি ধানের চিড়ে দিব, বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরি কলা, গামছা বাঁধা দই, আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি, গাইতে বনের শব্দ শুনি জেগো সকালবেলা, সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা। আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জালে হাঁস ভুলি যায় ভাসি। আমার বাড়ি যাইও ভ্রমর এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ শুকে থামিও তবু রথ। আচ্ছা, এইখানে মোটামুটি না বোঝার কিছু নাই, পড়লেই বোঝা যায় পুরাটা। তারপর আমি কিছু বিশেষ জিনিস বলে দিচ্ছি। কবি এখানেও দেখো যে প্রাকৃতিক উপাদানগুলোকে কবিরা সবসময় একটু করে, রোমান্টিসাইজ করে, রোমাঞ্চকর পদ্ধতিতে তুলে ধরে তাদের কবিতা। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পিড়ে। পিড়ে মানে হচ্ছে পিড়িতে বসার জায়গা। দেখো এখানেও কিন্তু ওই যে বললাম শব্দটা একটু পরিবর্তন করে নিতে পারে ছন্দ মিলানোর জন্য, এখানে ছন্দ মিলানোর জন্য একটু পরিবর্তন করে নিয়েছে। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দিব পিড়ে। বলে নাই যে পিড়িতে, বলছে পিড়ে। জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে। জলপান, এখানে জলপান বলতে কিন্তু পানি খাওয়াকে বোঝায় নাই, জলপান বলতে বোঝানো হয়েছে কি বলতো? পানি খাওয়া কি? আমি তো বললাম যে পানি খাওয়া বোঝানো হয় নাই। আর কেউ কি বলতে পারবা? হালকা নাস্তা। হালকা নাস্তা, ভেরি গুড। সেখানে কি শব্দ অর্থ লেখা আছে? আচ্ছা হ্যাঁ, লেখা আছে। আচ্ছা যাই হোক, দেখো তোমাদের ওই শব্দ অর্থ না দেখেও তোমাদের এটা বলতে পারার কথা, কারণ হচ্ছে যে চিরা দিয়ে, যে শালি ধানের চিড়ে বলছে, চিড়ে মানে হচ্ছে চিরা, এই চিরা দিয়ে কিভাবে আবার পানি খায়? তো এটা অবশ্যই তোমাকে বুঝতে হবে যে এখানে নাস্তা করার কথা বলা হচ্ছে। জলপান মানে হচ্ছে হালকা নাস্তা করা। শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই। দেখো এখানে কোন ধানে কি হচ্ছে এটা কিন্তু বলা হচ্ছে, যে শালি ধান দিয়ে চিরা হয় এবং বিন্নি ধান দিয়ে খই হয়। চিরা তো তোমরা সবাই চেনো, খই কি কখনো খেয়েছো তোমরা? Yes, না sir. স্যার, কেউ খাওনি? না স্যার। Yes, sir. Yes, sir. স্যার আচ্ছা আচ্ছা, কেমন লাগে খেতে? তা আছে স্যার, ভালো কিন্তু কাশ। কি কি? কাশ? হ্যাঁ স্যার। কাশি হয় ওটা খেলে? ইয়েস স্যার, আমার তো কাশি। অদ্ভুত। আচ্ছা যাই হোক, মানে খই অনেকটা পপকর্নের মতো, মিনি সাইজ পপকর্ন, এবং ওটা আলাদা একটা ঘ্রাণ থাকে, খেতে অনেক মজা। বাড়ির গাছের কবরি কলা। দেখো আমরা সবরি কলার নাম শুনছি, সাগর কলার নামও শুনছি, চম্পা কলারও নাম শুনছি। কবরি কলা কি? কবরি কলা হচ্ছে অনেকটা সবরি কলার মতোই দেখতে, কিন্তু সাইজে একটু বড় হয়, অনেক মোটা সাইজের হয়। বাড়ির গাছের কবরি কলা, গামছা বাঁধা দই। গামছা বাঁধা দই কেন বলা হলো? আগেকার গ্রামে, কিছু কিছু গ্রামে এই যে দই বাঁধা হতো, দইটা এমন ঘন হতো যে ওটা গামছায় করেও নিয়ে আসা যেত বাসায়। বহুকাল আগে এরকম উদাহরণ পাওয়া যায়, এখনো চলে এরকম, শুনেছি কিছু কিছু জায়গায়, যে গামছা বাঁধা দই খুবই বিখ্যাত, খুবই ঘন হয় দইটা। এটা এক ধরনের দই, দইয়ের প্রকার। আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি। শুয়ো আঁচল পাতি মানে কি? যাদের স্কুলে পড়ানো হয়ে গেছে তো বলো তো শুয়ো আঁচল পাতি মানে কি? আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি, পারবে না বলতে? স্যার
হ্যালো আঁচল ক্লাস, হলো তোমরা কি ক্লাসে আছো? yes, sir, ইয়েস স্যার। একটু আঁচল রেসপন্স হলো করো। তার আঁচল তো হলো স্যার শাড়ির শেষ ভাগ। হ্যাঁ আঁচল শাড়ির হ্যাঁ, শেষ ভাগ, এই কিন্তু লাইন দিয়ে শুয়োটা কি বোঝানো বুঝতেছি হচ্ছে না। যে সু আঁচল পাতি? এটা খুবই সিম্পল অর্থ। একটু চিন্তা করে দেখো, আম কাঁঠালের বনের ধারে, ওই বনে কি করতে বলছে? শুয়ো, অর্থাৎ মানে শুয়াটাকে বলা হচ্ছে, যে শোয়ার কথা বলা হচ্ছে, তুমি শুয়ো, আঁচল পেতে ওখানে শুয়ো, শুয়ে পড়ো, ঘুমায়ো, সেটার কথা বলা হচ্ছে। ওটাই হচ্ছে শুয়ো, বুঝছো? Yes, sir. ইয়েস স্যার। এটা একটা সিম্পল শব্দ। দেখো মাঝে মাঝে অনেক সিম্পল শব্দে আমাদের মাথায় আসে না, কিন্তু আমরা অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করলে একবার যখন এই টেন্ডেন্সিটা চলে আসবে, নিজের ভিতরে এই অভ্যাসটা চলে আসবে, তখন দেখবে তুমি যে কোনো কবিতা, যে কোনো গল্প, উপন্যাস বুঝে বুঝে পড়তে পারবে, তোমার কোনো সমস্যাই হবে না। আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি, অর্থাৎ ঘুমায়ো আঁচল পেতে, গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি। গাছের শাখা মানে গাছের ডাল দুলিয়ে সারা রাত বাতাস করব। গাই দোহনের শব্দ শুনি, দোহন মানে দোয়া, দুধ দোয়ানো বলি না আমরা, সেটার কথা বলা হচ্ছে। গাই দোহনের শব্দ শুনি, জেগো সকাল বেলা, সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা। আমার বাড়ির ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি। দিঘির জলকে কাজলের সাথে তুলনা করা হচ্ছে, এটাও একটা উপমা। অর্থাৎ কাজলা দিঘি কেন বলা হয়? অর্থাৎ জলটা কালো কুচকুচে, কাজলের মতো, সেখানে বলা হচ্ছে কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি। ভাসি মানে ভাসিয়া, ভেসে যায়। আমার বাড়ি যাইও ভ্রমর, এই বরাবর পথ। অর্থাৎ দেখো কবি এমন ভাবে বলছে কথাগুলা, যেন আসলে সরাসরি ভ্রমরের সাথে কথা বলছে, এবং কবি হাত পা নেড়ে নেড়ে দেখিয়ে দিচ্ছে যে কোন দিকে তার বাড়ি। হ্যাঁ, খুবই নাটকীয় ভাবে জিনিসগুলো উপস্থাপন করছে, তাই না? আমার বাড়ি যাইও ভ্রমর, এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ শোকে আমিও তব তব রথ। অর্থাৎ আমার বাড়ি যাইও ভ্রমর, এই দিকে, এই সোজা পথ, মৌরি ফুলের গন্ধ শুকে, অর্থাৎ মৌরি ফুলের যে গন্ধ আছে শুকে, অর্থাৎ ঘ্রাণটা নিয়ে, মৌরি ফুলের গন্ধ শুকে থামিও তব রথ। অর্থাৎ যখনই মৌরি ফুলের গন্ধটা নিতে পারবে, শুকতে পারবে, গন্ধটা তোমার নাকে লাগবে, তখনই তোমার গাড়িটা থামায়। রথ মানে গাড়ি, তোমার গাড়িটা থামায়, কারণ ওইদিকেই আমার বাড়ি, সেটাই বোঝাচ্ছে। আচ্ছা, এই কবিতায় কি কোনো অসুবিধা আছে? না স্যার। স্যার আচ্ছা দেখো, এই যে এখানে শব্দগুলো ভেঙে ভেঙে লেখা, কবিতাকে গদ্যে রূপান্তর করো। এই যে আমি কবিতাটা বললাম এবং সেটাকে একটু বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝাই দিলাম, এটাই আসলে গদ্যের রূপ। এটা যখন তুমি লিখে লিখে এটাকে প্রকাশ করবা, এটাই হয়ে গেল তোমার কবিতাকে গদ্যে রূপান্তর। আচ্ছা, এই যে যতগুলো কবিতা পড়িয়ে যাচ্ছি, পরবর্তী ক্লাসে আমি প্রশ্ন ধরবো তোমাদেরকে, যে কোন জিনিসটা বলতে তোমরা কি বুঝো। তো তোমাদের কাছে সুযোগ আছে, এখনই তোমরা পড়ে জিজ্ঞেস করে নিতে পারো কোনো প্রশ্ন থাকলে, আর না হলে পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করব। আচ্ছা, বাঁচতে দাও, শামসুর রহমানের লেখা। দেখো শামসুর, আমরা রহমান না বলে রাহমান কেন বলছি? ওনার জন্মগত নাম কিন্তু ছিল রহমানি, কিন্তু উনি নিজের নামই রাহমান হিসেবে বলতে বেশি পছন্দ করতেন, যেমন শামসুর রহমান। এবং এটা উনার একটা স্টাইল ছিল বলা যায়। ধরো আহসান হাবিবকে উনি হাবিব না বলে হবিব বলতেন, আহসান হবিব। ঠিক আছে? তো এইভাবে নামকে নিজের স্টাইলে বলা, এটা উনার একটা নিজের আলাদা একটা বৈশিষ্ট্য ছিল। বাঁচতে দাও, শামসুর রহমান
এই তো দেখো ফুল বাগানে গোলাপ ফোটে ফুটতে দাও। আচ্ছা, আমি কেন পড়তেছি? তোমরা যে পড়ো নাই কবিতা, তার মধ্যে থেকে একজন বলো, কে আছো? আহ নাজিহা, জি নাজিহা স্যার। আছো আচ্ছা, তুমি এই কবিতাটা পড়ো। বাঁচতে দাও, শামসুর রহমান। এই তো দেখো ফুল বাগানে গোলাপ ফুটতে দাও, রঙিন কাঁটা ঘুড়ির পিছে বালক ছুটতে দাও, নীল আকাশের সোনালি চিল মেলতে দাও, জোনাক পোকা আলুর খেলা খেলতে দাও, মধ্যদিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু ডাকতে দাও, বালির উপর কত কিছু আঁকতে দাও, কাজল বিলে পানকৌড়ি নাইতে দাও, গহীন গাঙে সুজন মাঝি বাইতে দাও, নরম রোদে শ্যামা পাখি নাচতে দাও, শিশু পাখি ফুলের কুড়ি সবাইকে আজ বাঁচতে দাও। আচ্ছা আচ্ছা, এখানে কবি কেন বললো বাঁচতে দাও? কেউ কি আমাকে বলতে পারবা? যাদের ক্লাসে এটা পড়ানো হয়ে গেছে তাদের মধ্যে থেকে একজন বলো যে কবি আসলে কেন এই কবিতাটা লিখলেন, কি বোঝাতে চাচ্ছেন আসলে আমাদেরকে? রাহিল বা নরেন বা যে কেউ এক লাইনেই বলো, কোনো সমস্যা নেই। বলতে পারবে? স্যার, শামসুর রহমান বলতে চাচ্ছে যে এখানে আমরা মানুষরা এখানে গাছ গাছাড়া বা ফুল ছিঁড়ে মানে এগুলো পাই পিষে দিই, এগুলো যাতে না পিষার জন্য। তারপরে আমরা যারা কিশোর, ওরা মানে ছোটবেলায় মানে ওদেরকে বাইরে খেলতে দিত না, বাইরে ঘোরাফেরা করাতো না ওদেরকে, মানে বাইরে এ করতে বলছে, বাইরে খেলাধুলা করতে বলতেছে। তারপরে ঝোনাক পোকা আছে যে, ওই যে যেগুলা লাইট, অন্ধকারের লাইট থাকে যে, সেই গাছগাছায় থাকে জঙ্গল, ওদেরকে মানে বন্দি করে রেখে দেয় যে সুন্দরের জন্য, তাই ওদেরকে মানে ছেড়ে দিতে বলতেছে। আর এখানে আচ্ছা, বিভিন্ন ধরনের এটা কে পাখিরাও বললা? পাওয়া যাচ্ছে। আমি জানি না। ইন্দ্রনীল। ভেরি গুড ইন্দ্রনীল, তুমি চেষ্টা করেছো। তুমি হচ্ছে যে এখানে কবিতায় যা লেখা আছে তুমি ঠিক ওইটাই বলে ফেলছো। আচ্ছা, এবার যদি আমি মূল ভাবের কথা বলি যে কবি আসলে কি বোঝাতে চাচ্ছে, ভালো করে শুনে নাও, এই জিনিসটা খেয়াল করো। কবি আসলে বুঝাতে চাচ্ছেন যে যেইটার স্বাভাবিক যেই ধারা, যে প্রকৃতি, যে বৈশিষ্ট্য, তাকে তার মতো চলতে দিতে হবে। এই পৃথিবীর যে নিয়ম, সেই নিয়মগুলোকে আটকানো যাবে না, তাদেরকে তাদের মতো থাকতে দিতে হবে, তাহলেই এই পৃথিবী এগিয়ে যাবে। কিন্তু যদি আমরা বারবার তাদেরকে আটকে দেই, এই পৃথিবী কিন্তু আর সেই আগের মতো সুন্দর থাকবে না। ঠিক আছে? খুবই বিশ্রী একটা রূপ ধারণ করবে। তার মধ্যে কিছু আছে, যেমন গোলাপ ফুটতে দাও। গোলাপ ফুল অনেকেই ছিঁড়ে ফেলে। এখানে শুধু গোলাপ ফুল বলতে গোলাপ ফুলই বোঝানো হয়নি, সব ফুলের প্রতিনিধিত্ব করছে এই গোলাপ ফুল। বলা হচ্ছে যে এই যে গাছের পাতা ছেঁড়া বা ফুল ছেঁড়া, এটা করা যাবে না, তাদেরকে নিজেদের মতো থাকতে দিতে হবে, তাহলে সে সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে। ঘুড়ি, এই যে রঙিন কাটা ঘুড়ির পিছে বালক ছুটতে দাও। অর্থাৎ বালক এই যে কাটা ঘুড়ির পিছনে ছুটছে, অর্থাৎ ঘুড়ি কিন্তু কেটে চলে গেছে, তার ঘুড়ির সুতা কেটে ঘুড়ি চলে যাচ্ছে, কিন্তু তারপরে বালক ছুটছে।
ওকে তোমার এটা বোঝানোর দরকার নাই, তুমি ওটার পিছনে দৌড়ায় না, এটা কোনো লাভ হবে না, তুমি তো ওই এটা ধরতে পারবে না। কিন্তু বরং তোমার এটা বলা উচিত, আচ্ছা সে দৌড়াচ্ছে দৌড়াক, দেখা যাক সে কতটুক দৌড়াতে পারে, সে নিজে বুঝুক, সে নিজে বুঝুক সে আসলে কি করছে, আর কি করা উচিত কি করা উচিত না। তুমি তাকে ধমক ধমক দিয়ে আটকায় দিলা, সে কিন্তু এটা নেগেটিভলি নিবে। নীল আকাশে সোনালি চিল মিলছে পাখা মিলতে দাও, জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজি খেলতে দাও। ঠিক আছে, এই যে প্রকৃতির যে জিনিসগুলো আছে, প্রাকৃতিক জিনিস, এগুলোকে এদের মতো থাকতে দিতে হবে, এদেরকে আটকানো যাবে না। দেখো বর্তমানে কিন্তু জোনাক জোনাকি পোকা বিলুপ্তই হয়ে যাচ্ছে অনেকটা, আমরা কিন্তু মাঠে ঘাটে এদেরকে আর দেখতে পাই না, খুব কমে গেছে, একদমই কমে গেছে। আগে প্রচুর পরিমাণে দেখতে পাইতাম আমরা, চারদিকে প্রচুর জোনাকি পোকা থাকতো, অথচ আমরা এই 10 বছরের মধ্যে দেখো কি পরিমাণে কমে গেছে জোনাকি পোকা। প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে গেল এবং প্রকৃতির একটা উপাদানও কমে গেল। মধ্যদিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘুর ডাকতে দাও, তুমি ডাল থেকে পাখিদের উড়ায় দিতে পারবে না, ওদেরকে ওদের মতো গান গাইতে দাও। ঠিক আছে, তো প্রত্যেকটা লাইনে লাইনে এইভাবে কবি বুঝাচ্ছেন যে আসলে শিশু পাখি ফুলের কুড়ি সবাইকে আজ বাঁচতে দাও। শুধু এখানে শিশু, ফুলের কুড়ি, পাখি এদের কথাই বলা হচ্ছে না, এদেরকে উপমা হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এদেরকে দিয়ে আশেপাশের পরিবেশে যত কিছু আছে সবকিছুর কথা বলা হচ্ছে, সবকিছুর প্রতিনিধিত্ব করছে এইসব। বলা হচ্ছে যে এসবকে বাঁচতে দিতে হবে, এসবকে নিজেদের নিয়মে চলতে দিতে হবে। ঠিক আছে, না হলে এরা এদের যে স্বাভাবিক ধারা সেটা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তারা আমাদের থেকে হারিয়ে যাবে। দেখো আমরা যখন ছোট থাকি শিশু সুলভ আমাদের অনেক আচরণ থাকে, কিন্তু বড় হলে আমরা আস্তে আস্তে যখন ম্যাচিউর হই, যখন আমরা অনেক কিছু বুঝে যাই, তখন কিন্তু ওই শিশু সুলভ নিষ্পাপ যে আচরণ সেটা কিন্তু থাকে না, আমরা অনেক চুপচাপ হয়ে যাই, আমরা আর আগের মতো ওই মিষ্টি মিষ্টি কথা বলতে পারি না, আমাদের আচরণ অনেক রুড হয়ে যায়, আমরা অনেক রাগী স্বরে কথা বলি, তাই না? তো এই যে শিশুকে যদি শিশুর মতোই চলতে ফিরতে দেওয়া হতো, তাহলে কিন্তু বড় হয়ে সে একটা নিজের মতো একটা ব্যক্তিত্ব তৈরি করতে পারতো, পার্সোনালিটি গ্রো করতে পারতো। কিন্তু এখন সে পারছে না, কেন পারছে না? কারণ আমরা তাদেরকে আটকে দিচ্ছি, আটকে দেয়া যাবে না, সবাইকে নিজের মতো চলতে দিতে হবে। এবার বলা যাবে এই কবিতাটা যা বুঝালাম প্লাস, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি। Yes, sir. আচ্ছা, আচ্ছা নওরিন বলো তো, আমি কি বুঝালাম, এই কবিতা থেকে কি বুঝতে পারলাম, 2টা লাইনে বলো, এত বড় করে বলতে হবে না। নরিন কি আছো ক্লাসে? নরিন? জি। হ্যাঁ, আমি যে কবিতাটা পড়ালাম 2টা লাইন, এটার মূল ভাবটা বলো তো আমাকে। ভয় পাওয়ার কিছু নাই, নিজের ইচ্ছা মতো বলো, যেটা তোমার মনে আসে সেটাই বলো, এখানে লজ্জা পাওয়ারও কিছু নেই। কই বলো। কথা বলতে কিন্তু শিখতে হবে, তোমাদেরকে এখন প্রচুর কথা বলতে পারতে হবে, না হলে হচ্ছে যে তুমি মানুষের সাথে ইন্টারেক্ট করতে পারবে না, স- সামাজিকতার মাঝে যেতে পারবে না। আচ্ছা, আহ গৌতম এবং ইন্দ্রনীল হাত তুলেছে দেখলাম, আচ্ছা গৌতম প্রথমে বলো, তারপর ইন্দ্রনীলেরটা আমরা স্যার শুনবো। আমার নাম স্যার গৌতম নাথ স্যার, আমার নাম অর্ঘ্য। অরণ্য?
তোমার নাম অরণ্য? অর্ঘ। স্যার অর্ঘ্য। অর্ঘ্য। আচ্ছা আচ্ছা, অর্ঘ্য বলো তাহলে। স্যার অর্ঘ্য, স্যার অর্ঘ্য। হ্যাঁ, অর্ঘ্য বলো। স্যার আমি বুঝলাম স্যার, প্রকৃতিকে প্রকৃতি যেরকম চলছে সেই রকমই চলতে দিতে হবে। শুধু প্রকৃতি? প্রকৃতি তার সাথে হচ্ছে আহ স্যার এটুকুই তো স্যার বুঝলাম স্যার। আচ্ছা, আমাদের আশেপাশে যা কিছু আছে, যেগুলো হচ্ছে আহ, প্রাকৃতিক জিনিস, যেগুলো মানব সৃষ্ট না, ঠিক আছে, সেই সব জিনিসকেই তার নিজস্ব প্রকৃতিতে, নিজস্ব ধারায় চলতে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, ইন্দ্রনীল বলো এবার। স্যার আপনি বলেছিলেন প্রকৃতি যেরকম চাচ্ছে সেরকম বাঁচতে দাও, আর তার সাথে পশু পাখি, তারপর কিশোর, ওদের ওরা যেরকম বাঁচতে চাচ্ছে ওদেরকে সেরকম বাঁচতে দিতে, কবি এটাই বুঝতে চাইছে। আচ্ছা, নরিন এখন বলতে পারবা? স্যার আমি বলি। হ্যাঁ বলো রাহিল। স্যার আর কি এটাতে বোঝানো হয়েছে যে প্রকৃতি যেভাবে চলছে, পশু পাখি, গাছপালা, তারপরে মানুষ, জোনাকি পোকা, স্যার যে যেভাবে চলছে তাকে সেভাবেই চলতে দেওয়া দরকার। তার মধ্যে তাদের কোনো তা- ইয়া করা দরকার নেই। তারা যেভাবে চলছে তাদের সেভাবে কি চলতে দেওয়া দরকার। আচ্ছা, দেখো তোমরা সবাই কিন্তু একই ধরনের কথা বলছো। এখানে একটা সমস্যা কি, পরীক্ষায় যখন লেখো বা প্রেজেন্ট করো, যাই করো না কেন, সবার সেন্টেন্স, সবার বাক্য, সবার শব্দ চয়ন যদি একই রকম হয়, তাহলে দেখা যায় যে সেক্ষেত্রে নাম্বারটা একটু কম পায় সবাই। কিন্তু একটু নতুন শব্দ যদি চেষ্টা করো সেখানে ঢোকানোর, হয়তো শব্দটা এত কঠিন না, কিন্তু নতুন, অন্যদের থেকে আলাদা, চেষ্টা করবে এগুলো, এই ধরনের কিছু শব্দ চুজ করার জন্য, চয়ন করতে, যাতে হচ্ছে অন্যদের থেকে আলাদা হয়। তাহলে দেখবো যে তোমার নাম্বারটা আপনি আপনি বেড়ে যাবে। এটা সব ক্ষেত্রেই এই জিনিসটা মাথায় রাখবা যে আহ, তোমাকে ইউনিক হতে হবে, অন্যদের থেকে আলাদা হতে হবে। তুমি যখনই অন্যদের থেকে আলাদা হবা, তো সবার আগে ফোকাসটা তোমার দিকেই যাবে, সবাই তোমাকে চিনবে এবং তুমি গুরুত্ব পাবে সবার মাঝে। এটা সব ক্ষেত্রেই। আচ্ছা স্যার, আপনি ওই নতুন ওয়ার্ডসের ব্যাপার বলছেন যে এটাই, তো আপনি একটা উদাহরণ দিতে পারবেন? হ্যালো, স্যার, কি বললা? এই যে মানে আপনি এখানে বলছেন যে মানে কবিতার আমরা যে সবাই একই কথা বলতেছি, একটা নতুন কিছু অ্যাড করতে বলতেছেন, তো নতুন নো- কিছু এটা একটু আপনি একটা লাইন উদাহরণ দিতে পারবেন? হ্যাঁ, অন্য উদাহরণটা আমার সাবজেক্ট। কথাগুলাই, আমি এতক্ষণ যা বললাম সেটাই উদাহরণ। কারণ হচ্ছে আমি কিন্তু নতুন জিনিস আনতে বলি নাই তোমাকে, আমি তোমাকে আনতে বলছি নতুন শব্দ। ঠিক আছে, তুমি সেম কথাটাই বলো, একটু ঘুরিয়ে বলো। সে বললো যে এখানে প্রকৃতির পাখি, ফুল, পশু পাখি, এদেরকে নিজেদেরকে নিজেদের মতো চলতে দেওয়ার কথা বলা হচ্ছে। তুমি এই কথা বললা, ধরো যে অর্ঘ্য এই কথা বললো, রাহিলও সেম কথা বললো, ঠিক আছে। কিন্তু দেখা গেল মাঝখান দিয়ে নরিন বলল যে এই যে আমাদের আশেপাশের যত উপাদান রয়েছে, যেগুলো স্বাভাবিক ধারায় চলমান, সেগুলোকে নিজের নিয়ম মতো চলতে দেয়া, যাতে করে সেগুলো আমাদের ভিতর থেকে হারিয়ে না যায়। কবি এটাই বুঝাতে চেয়েছেন। এই দেখো, সেম কথাটাই আমি একটু অন্যভাবে বললাম, অন্য শব্দ ব্যবহার করে বললাম। ঠিক আছে, তো এই জিনিসটাই, এই লাইনটাই আমাকে তোমাদের থেকে আলাদা করে দিল। বুঝতে পারছো জিনিসটা? Yes, sir. ইয়েস স্যার। ইন্দ্রনীল, তুমি কি, তোমার বাসা কি চট্টগ্রাম নাকি? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, তোমার কথা বাড়ি চট্টগ্রামে একটা এখানে টান স্যার। আছে।
বাড়িও তো এখানে, বাড়ি কোথায়? বাড়িও চট্টগ্রামে। বাহ, ভালো। আমাদের সবাইকে দাওয়াত দাও মেজবান খাওয়ার। ঠিক আছে, চলে আসেন। আচ্ছা, 2 সপ্তাহে ফাড়া কাটছি, ফাড়াটা খাওয়া দিব পিসে। বাহ, তাহলে তো আরো ভালো। এই তোমরা ফাড়া না সবাই, খাওয়া যাবেন। হ্যাঁ তোমরা সবাই ওর কাছ থেকে ওর অ্যাড্রেস জেনে নিয়ে ডিরেক্ট ওর বাসায় হামলা করবা। ঠিক আছে, সমস্যা নেই, চিটাঙে আসলে কল দিলে হবে। কল দিলেই হবে যে। হ্যাঁ, চিটাঙে আচ্ছা শুধু জায়গার নামটা বললে হবে, যেখানে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কবিতায় পুরো আমরা যেটা এরিয়াই পড়ি, আমাদের। হুম, এই কবিতায় আমরা দেখো এতক্ষণ যা পড়লাম তালে তালে পড়লাম। তালটা আমরা বুঝবো কিভাবে? দেখো প্রত্যেকটা লাইনেই এমন একটা জায়গা আছে যেখানে আমরা থেমে থেমে টেনে টেনে পড়ছি এবং একটা ধাক্কা ফিল করতেছি, একটা ছন্দ ভেতরে আসতেছে। এই পার্ট গুলাকে আমরা বলি পর্ব। যেমন এই তো দেখো একটা পর্ব। দেখো আমি যদি পড়ি, পড়ার সময় তুমি শুনলেও বুঝতে পারবে যে এগুলো আলাদা আলাদা ভাগে আছে। এই তো দেখো ফুল বাগানে গোলাপ ফোটে, ফুটতে দাও। রঙিন কাঁটা ঘুড়ির পিছে বালক ছোটে, ছুটতে দাও। নীল আকাশের সোনালি চিল মিলছে পাখা, মিলতে দাও। জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজি, খেলতে দাও। এই দেখো আমি থেমে থেমে পড়লাম। এই প্রত্যেকটা এক একটা ভাগ কবিতার, এগুলোকে এক একটা পর্ব বলে। আর এইখানেই হচ্ছে এক একটা তাল পাওয়া যায়। দেখো এখানে বলা হচ্ছে হাতে তালি দিয়ে পড়ো, অর্থাৎ তুমি হাতে তালি দিয়ে ছন্দে ছন্দে তালে তালে পড়তে পারবা। এই পার্ট গুলাকে বলা হচ্ছে পর্ব। এবং দেখো যে এই ক্ষেত্রে মানে কবিতার একটা লাইনের শব্দের সাথে আরেকটা লাইনের শব্দের সংখ্যা মিলে, মাত্রা মিলে। এইভাবে হচ্ছে যে মাত্রা গণনা করে করে কবিরা কবিতা লিখে। এই কারণে ছন্দগুলো এত সুন্দর শোনায়। আচ্ছা, এটা কি অভিনয় করা যায়? এই কবিতাটা এইটা অনুচ্ছেদে ভাগ করা আমরা জানি। এটি কি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা? হ্যাঁ, অনুচ্ছেদে ভাগ করা। দেখো এখানে কিন্তু আহ আচ্ছা না, যেহেতু সব একত্রে আছে আমরা অনুচ্ছেদ পাই না। অনুচ্ছেদ মানে কি, এক একটা স্তবক বোঝায় আমরা, অর্থাৎ এই পুরাটা লেখার মাঝখানে যদি একটা পার্ট থাকতো, ফাঁকা দিয়ে আরেকটা পার্ট লিখতাম আমরা। অনুচ্ছেদ মানে বুঝছো তো কোনটা? যেমন একটানা লিখলে সেটার মধ্যে কোনো অনুচ্ছেদ নাই। অনুচ্ছেদ বলতে কি বুঝো একজন বলো আমাকে। স্যার আবার বলবেন? অনুচ্ছেদ বলতে কি বুঝো এটা একটু বলো। অনুচ্ছেদ বা স্তবক। আচ্ছা, কেউ যেহেতু কিছু বলছো না, ধরে নিলাম তোমরা পারবে না। অনুচ্ছেদ বা স্তবক হচ্ছে এই যে দেখো এইখানে একটা ভাগ, কবিতার একটা ভাগ, এই যে এইটা একটা ভাগ, এবং পরে এইটুকু আরেকটা ভাগ, তাই না? আলাদা না দুইটা? হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? ইয়েস, ইয়েস স্যার। হ্যাঁ, ইয়েস স্যার। এখানে ভাগ বোঝা যাচ্ছে না? কবিতায় আলাদা ভাগ আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্যার জি অনুচ্ছেদ আর জি ছন্দ স্যার। কি এক? হ্যাঁ, অনুচ্ছেদ আমরা বলি যখন গল্প, উপন্যাস, রচনা, সেগুলোর ক্ষেত্রে আমরা অনুচ্ছেদ বলি। আর কবিতার ক্ষেত্রে সেই সেম জিনিসটাকে আমরা স্তবক বলি। স্তবক কোনগুলো? এই যে দুইটা ভাগ হয়ে গেল, এইখানে একটা ভাগ আলাদা বোঝা যাচ্ছে, একই কবিতার মধ্যে দুইটা ভাগ। এইটাকে আমরা বুঝতে পারি যে এইখানে একটা অনুচ্ছেদ আছে বা স্তবক আছে। আর আগের কবিতাগুলায় সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? টানা, কবিতাটা টানা লেখা, কিন্তু মাঝখানে কিন্তু কোনো ফাঁক নাই, কোনো স্পেস দেয় নাই। তার মানে এখানে
পুরাটাই একটা কবিতা, এখানে কোনো অনুচ্ছেদ বা স্তবকে ভাগ করা নাই, পুরাটাই একটা স্তবক, বুঝতে পারছো, বা একটা অনুচ্ছেদ। এখানে দেখো প্রশ্নে লেখা আছে যে এটি কি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা? না, এটি অনুচ্ছেদে ভাগ করা না। কিন্তু পরের কবিতা, এখানে দেখো এখানে কিন্তু কয়েকটা অনুচ্ছেদে ভাগ করা। জিনিসটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, Yes, sir. আবার আগের কবিতায় প্রশ্ন চলে যাই। এটা কি হাততালি দিয়ে পড়া যায়? হ্যাঁ না দিয়ে উত্তর দাও। এটা কি হাততালি দিয়ে পড়া যায়? হ্যাঁ দিছি। লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের? না। নো স্যার। কেন না? না স্যার। আমার তো মনে হচ্ছে একই দৈর্ঘ্যের। নীল আকাশের সোনালি চিল, মেলছে পাখা মেলতে দাও, জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজি খেলতে দাও। দেখো দৈর্ঘ্য দেখে তো মনে হচ্ছে একই দৈর্ঘ্যের, 4টা ভাগ আছে। না বললা কেন? আচ্ছা তোমরা কি সিলেবল বুঝো? ইংরেজিতে সিলেবল কোনটা? ইয়েস স্যার। Yes, sir. সিলেবল কোনটা বলো তো? আমব্রেলা, এখানে সিলেবল কয়টা? স্যার 2টা। আমব্রেলায় 2টা সিলেবল? তিনটা স্যার। আমব্রেলা। ট্রাই syllable. হ্যাঁ, ট্রাই সিলেবল, ভেরি গুড। আম ব্রে লা, মানে যেখানে যেখানে আটকে যাচ্ছে ধাক্কা খাচ্ছি সেখানে একটা করে সিলেবল। তো বাংলায় সেম জিনিসটাকে আমরা বলি অক্ষর। শব্দ আর অক্ষর কিন্তু আলাদা, বর্ণ আর অক্ষর কিন্তু আলাদা। অক্ষর হচ্ছে সিলেবল বোঝায়। তো আমি যদি বলি পদ্ম, এখানে সিলেবল কয়টা বা অক্ষর কয়টা? পদ্ম। দুইটা। অক্ষরটা 2টা। কিভাবে? পদ দো। পদ্ম। ঠিক আছে। পদ্ম। আচ্ছা এবার আমি যদি বলি সুন্দর, এখানে অক্ষর কয়টা? সুন্দর দুইটা। চারটা। স্যার দুইটা। 2টা। সুন্দর। আচ্ছা চেহারা, এখানে অক্ষর কয়টা? স্যার তিনটা। তিনটা। চেহারা। তিনটা। চেহারা। ঠিক আছে, মনে হচ্ছে তোমরা বুঝতে পারছো। তাহলে এবার কবিতার ক্ষেত্রে খেয়াল করো, এইখানে যদি অক্ষরগুলো হিসাব করো, প্রত্যেকটা চরণে অক্ষর সংখ্যা সমান। একটু হিসাব করে দেখো তো। দেখো, আর চরণ বাদ দাও, চরণের আগে তোমরা দেখো যে এখানে প্রত্যেকটা পর্বে পর্বে অক্ষর অক্ষর সমান। এখানেও 4টা অক্ষর, পরের পর্বে 4টা অক্ষর, প্রথম 3টা পর্বে 4টা অক্ষর, শেষের পর্বটা অপূর্ণ যেখানে 3টা অক্ষর। এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু দেখো তো। ইয়েস স্যার। এইরকম প্রত্যেকটা চরণের অক্ষর সংখ্যা সমান। ইন্টারেস্টিং না? ইয়েস স্যার। দেখো কবিতা লেখা কিন্তু অতটাও সোজা না, অক্ষর মিলায় মিলায় কবিতা লিখছেন, হাতে ধরে ধরে গুনে গুনে সিলেবল ধরে ধরে তারপর লিখছে এটা। তো এই জিনিসটা মাথায় রাখলে তুমি বুঝতে পারবা যে আসলে এইটা কি পদ্য ভাষায় লেখা কিনা এবং এটা কি নির্দিষ্ট দৈর্ঘ্যের কিনা। এটা অবশ্যই নির্দিষ্ট দৈর্ঘ্যের। কবিতা কি আমরা সবাই জানি, কবিতা। নেক্সট ক্লাসে তোমরা সবাই একটা কবিতা লিখে নিয়ে আসবা, তোমাদের তো আগেই বললাম। স্যার লিখছি। হ্যাঁ লিখছি। লিখছো? Yes, স্যার। এই ইন্দ্রনীল বলছো? জি স্যার। ও আচ্ছা, শোনাইতে পারবা? হ্যাঁ স্যার। শোনাও। কবিতার নাম হচ্ছে মা। সূর্য যখন যায় পাটে, খেলা ফেলে বসি পাঠে, বাংলা পড়ি নিয়ে আসা, মা তখন পাশে বসা।
পরাণ তিনি করে যত্ন, যেন আমি হই রত্ন। মা থাকলে নেই ভয়, সবকিছু করবো যায়। এখন তুমি এখানে হিসাব করে দেখো যে এখানে অক্ষরগুলা কি সমান? সমান না, আই গেস। কারণ শুনতে একটু একটু কোথায় যেন মনে হচ্ছে যে ছন্দ পতন ঘটছে, ছন্দ নেমে যাচ্ছে। কারণটা হচ্ছে তুমি চেষ্টা করবে এবার থেকে এরকম ভাগ ভাগ করে এক একটা লাইন চিন্তা করার, যে এক একটা পর্ব থাকবে যেখানে প্রত্যেকটা পর্বে অক্ষর সংখ্যা সমান। দেখবে তোমার কবিতাটা অনেক সুন্দর হচ্ছে। নেক্সট ক্লাসে তোমরা সবাই এটা চেষ্টা করবে। টপিক নিজেরাই সিলেক্ট করবা, নিজেদের মতো লিখে নিয়ে আসবা। ঠিক আছে? স্যার ওকে স্যার। এরপর আমরা যাচাই করব এটাই কি কবিতাটা আসলে কি কবিতা হয়েছে কিনা। এরপর পরের ক্লাসে আমরা গান নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। ওকে